বাংলাদেশের খারাপ পরিস্থিতি দেখে ভীষণ ভীষণ কষ্ট হয় যে একটা সময় আমি যখন গিয়েছিলাম তখন কত ভালো ছিল, এখন এরকম হচ্ছে। যেহেতু বাংলাদেশ আমার একটা আবেগের জায়গা, তো আমি চাইনি যে সেই আবেগের জায়গাকে কেন্দ্র করে ব্যবসা করতে। ইউনূস সাহেব হয়তো চাইছেন মন থেকে যে পরিস্থিতি ঠিকঠাক হোক, কিন্তু পারছেন না। সেনাবাহিনী প্রধানের কথা শুনে কিন্তু আপনাদেরকে একটু শক্ত হয়ে বসতে হবে, নড়ে চড়ে বসতে হবে। যেতে চাই আপনাদের দেশে, অনেক অনেক বেশি মিস করছি সেই মানুষগুলোকে যাদের বাড়ি থেকে আমি ঘুরে এসেছি। কেমন আছেন সবাই? আশা করছি অনেক 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 বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর যারা খোঁজখবর রাখছিলেন যে এতদিন কেন ভিডিও দিচ্ছি না, তাদেরকে বলবো আমি ভিডিও দিইনি শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতির কথা ভেবে। আমার কন্টেন্ট আপনারা জানেন যে আমি চাই দুদেশের মানুষের সম্পর্ক ভালো হোক, দুদেশের মানুষের মন থেকে ঘৃণা, রাগ এগুলো মুছে যাক। কিন্তু যবে থেকে পরিস্থিতি খারাপ হওয়া শুরু হয়েছে, সেদিন থেকেই আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি অপেক্ষা করছিলাম যে সম্পর্কটা একটু ভালোর দিকে এগোলেই আমি আবার ভিডিও আপলোড করব। যেহেতু বাংলাদেশ আমার একটা আবেগের জায়গা, তো আমি চাইনি যে সেই আবেগের জায়গাকে কেন্দ্র করে ব্যবসা করতে। এতে আমার পূর্বপুরুষেরা কখনোই আমার উপরে খুশি হতেন না। কারণ আমার বাবা আর আমি বাদে আমার যত পূর্বপুরুষ ছিলেন হাজার হাজার বছর আগে, প্রত্যেকের জন্ম কিন্তু বাংলাদেশের মাটিতে। তারা ওখানেই বড় হয়েছেন, ওখানেই মারা গেছেন। তো সেই হেতু ওই জায়গাটা আমার খুব ভালোবাসার জায়গা, আমার খুব কাছের জায়গা, আবেগের জায়গা। তো সেই জায়গার পরিস্থিতি যখন অশান্ত, সেখানে মানুষ যখন ভালো নেই, সেখানে পরিস্থিতি যখন ভালো নেই, আর সেই পরিস্থিতি নিয়ে আমি ভিডিও করে আমার টাকা কামাতে আমার রুচিতে বেঁধেছে। তাই আমি 7 মাস 8 মাস ভিডিও দিইনি। মাঝখানে একবার মনে হয়েছিল আর কখনোই বাংলাদেশ ভারত নিয়ে কোনো ভিডিও দেব না। আমি হতাশ হয়ে পড়েছিলাম, এখনও আছি, বাট মাঝখানে বেশি হয়েছিল। আমার অনেক বেশি হতাশ ছিলাম যে এরকম পরিস্থিতি তো আমি দেখতে চাইনি। আমি তো সবসময় চেয়েছি দুদেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু দিন দিন পরিস্থিতি তো আরও খারাপের দিকে যাচ্ছে। তখন ভাবলাম যে না, এই দুদেশের বাঙালিদের নিয়ে আর কোনো কাজ করার ইচ্ছে আমার নেই, আর করবো না কোনো দিন। কিন্তু তারপরে যে মানুষগুলো আমাকে ভালোবাসেন বা যে মানুষগুলো আমার ভিডিওর অপেক্ষা করেন, তারা এসে এসে প্রতিদিন কোনো না কোনো ভিডিওতে কমেন্ট করে যাচ্ছেন, দাদা ভিডিও দিন, এই পরিস্থিতিতে আপনার ভিডিওর অনেক দরকার, আপনার ভিডিও ভালো লাগতো, আপনি ভালোবাসার কথা বলতেন। সেগুলো দেখে ভাবলাম যে সবার জন্য না হোক, সেই সব মানুষগুলোর জন্য ভিডিও না হয় দিই, তারা দেখুক, তারা বুঝুক, তারা তারা যে ভালোবাসাটা আমাকে দেখিয়েছে, সেই ভালোবাসার পুরোটা না হোক, কিছুটা ফিরিয়ে দিই আমার ভিডিও মারফত। তাই এই ভিডিও করা। তো আমার থাম্বনেল থেকে আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে শেখ হাসিনার আমলের বাংলাদেশ, সেটা নিয়ে কী বলতে চাইছি। আসলে ব্যাপারটা হলো, আমার যে ভিডিওগুলো আছে আপলোড করা, সেগুলো যেহেতু শেখ হাসিনার আমলের, ঠিক আছে। তো এখন মানুষজন তো অত বোঝেন না। মানুষজন আসছেন, যারা নতুন আমার ভিডিও দেখছেন, তারা আসছেন, এসে দেখছেন যে খুব ভালো পরিস্থিতি, স্বাভাবিক সব কিছু, আমি সবাইকে তারিফ করছি, সব জায়গায় তারিফ করছি। তো তারা এসে গালাগালি টালাগালি দিচ্ছেন যে এত খারাপ পরিস্থিতি সব জায়গায় দেখছে, আর আপনি বলছেন ভালো, আপনি বলছেন ভালো, আপনি এই করছেন ওই করছেন, টাকা কামানোর জন্য করছেন। তো আসলে তাদেরকে বলতে চাই, ওই ভিডিওগুলো এখনকার না। মানে ডক্টর ইউনূস যেদিন থেকে ক্ষমতা এসছেন, তারপর থেকে আমি একদিনও বাংলাদেশে যাইনি। তো যা ভিডিও আপলোড করা আছে সেগুলো হচ্ছে শেখ হাসিনার আমলে। আরও ভিডিও পড়ে আছে যেগুলো আমি আপলোডই করিনি, কারণ সেই সময়কার পরিস্থিতির সঙ্গে এই সময়কার পরিস্থিতির কোনো মিল নেই। আগের পরিস্থিতির সঙ্গে এই পরিস্থিতি মেলানোর চেষ্টা করি, তখন দেখি আকাশ পাতাল তফাৎ। এটা অনেক কারণ থাকতে পারে। একটা কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে শেখ হাসিনা প্রায় 15-16 বছর রাজত্ব করেছেন, সেই কারণে তিনি সব ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পেরেছেন। বাট ইউনূস সরকার যেহেতু 7 মাস 8 মাস, তাই তিনি হয়তো পারছেন না, কি এরা বুঝতে পারছি না। বাট হয়ে যাওয়ার কথা 7-8 মাসে, পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাওয়ার কথা, কিন্তু এখানে দেখছি আরও অবনতির দিকে যাচ্ছে। মানুষজন বিরক্ত হচ্ছেন। আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট চেক করলে প্রত্যেকেই দেখি বিরক্ত হচ্ছেন। একটা সময় ডক্টর ইউনূসের প্রতি প্রত্যেকের সমর্থন ছিল, প্রত্যেকের, কেউ একটা টু শব্দ করতো না তার বিরুদ্ধে। প্রত্যেকেই বলেছিলেন যে না, খুব ভালো হয়েছে, একজন নোবেল জয়ী মানুষ আমাদের ক্ষমতাতে আসছেন দেশের। কিন্তু সেই মানুষগুলো আস্তে আস্তে তাদের মাইন্ডসেট চেঞ্জ করছেন এবং ইউনূস সাহেবের দিকে আঙুল তুলছেন। যার সম্মান এত বেশি বাংলাদেশে, সেই মানুষটা রাজনীতিতে আসলেন এবং তারপরেই তাকে সবাই গালমন্দ করা শুরু করলেন। এই পরিস্থিতি, এই জিনিসগুলো দেখলে খুব খারাপ লাগে।
ইউনূস সাহেব হয়তো চাইছেন মন থেকে যে পরিস্থিতি ঠিকঠাক হোক, কিন্তু পারছেন না। কেন পারছেন না সেটা আহ, অনেক কারণ আছে, কিন্তু আমি বলতে চাই না। তার মধ্যে আমার যেটা মনে হয় যে পুলিশ প্রশাসন যে ইনঅ্যাক্টিভ, এটাও একটা বড় কারণ। এতে দুষ্কৃতীরা মানে ছাড় পেয়ে গেছেন যে পুলিশ প্রশাসন অ্যাক্টিভ নেই, যখন আমরা যা খুশি তাই করতে পারি। আর পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছেন। আজকে একটা ভিডিও দেখছিলাম যেখানে আপনাদের সেনাবাহিনীর প্রধান তিনি বলছেন যে আমি বাংলাদেশের মানুষকে সতর্ক করছি, আপনারা যদি ঠিক না হন, আপনারা যদি কাঁধে কাঁধ না মিলিয়ে চলতে পারেন, যদি একত্রিত না থাকতে পারেন, তাহলে দেশটা কিন্তু আরও খারাপের দিকে যাবে। তো এটা কিন্তু অনেক বড় কথা বাংলাদেশি মানুষদের জন্য, যারা ব্যাপারটাকে ছোটোভাবে নিচ্ছেন। আর সেনাবাহিনী প্রধানের কথা শুনে কিন্তু আপনাদেরকে একটু শক্ত হয়ে বসতে হবে, নড়ে চড়ে বসতে হবে। কারণ এরকম কথা একটা সেনাবাহিনীর প্রধান বলছেন, কারণ তার কাছে নিশ্চয়ই কোনো রিপোর্ট আছে বা তথ্য আছে। আর তিনি এটাও স্বীকার করেছেন যে এই যা পরিস্থিতি হচ্ছে সব কিছু কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বা অভ্যন্তরীণ যারা দুষ্কৃতী আছেন তারাই কিন্তু করছেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুষ্কৃতী, তাদেরকে দমন করার কি চেষ্টা চলছে আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা বুঝলে বলবেন। ডেভিল হান্ট বলে একটা কার্যক্রম চলছিল, সেটা কতদূর এগোলো, তার আওতায় এরা কেন আসছে না? যখনই ফোন খুলছি, ফেসবুক খুলছি, ইউটিউব খুলছি, তখনই দেখছি কোথাও না কোথাও কাউকে মেরে দিচ্ছে, কেউ ধর্ষণ হচ্ছে, কারোর জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, এখানে দাটা নিয়ে এসে একে হুমকি দিচ্ছে, ওকে হুমকি দিচ্ছে। মানে একটা এত খারাপ পরিস্থিতি যেটা নিয়ে বলার কিছু নেই। আপনারা মোটামুটি সবাই জানেন, বাংলাদেশের মানুষ আরও ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি ঠিক 8-9 মাস আগের বাংলাদেশে যেহেতু ঘুরে এসেছিলাম, প্রায় 10 মাস হয়ে গেছে বাংলাদেশ থেকে এসেছি, সেই পরিস্থিতির তুলনা যখন করি তখন কিন্তু আমার মনে হয় যে না, আসলে সেই সময়টা ছিল অন্যরকম একটা বাংলাদেশ। সেখানে ভয় ছিল না, সেখানে ডর ছিল না, যা খুশি তাই করেছি, যেখানে ইচ্ছা থেকেছি, নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে, মাঠে, রেল স্টেশন, রাস্তায় ঘুরে বেরিয়েছি। সেই সব ভিডিও আছে, আপনারা দেখবেন। কখনো একটুকু মনে হয়নি যে এ আমার উপর হামলা করতে পারে বা পিছন দিক থেকে কেউ এসে আমার সব কেড়ে নিয়ে যেতে পারে। তো সেই বাংলাদেশকে ভীষণভাবে মিস করি। আশা করব যে এই নির্বাচন সামনে বাংলাদেশের, তার পরবর্তী যদি কোনো সরকার এসে কন্ট্রোল করতে পারে খুব ভালো। আরও আশা থাকবে যে ইউনূস সরকার যাওয়ার আগে আগে এই পরিস্থিতি ঠিকঠাক করে দিয়ে তারপরেই যাবেন। অনেক হয়েছে। আর বাংলাদেশের খারাপ পরিস্থিতি দেখে ভীষণ ভীষণ কষ্ট হয়। যেহেতু সেই সব জায়গাগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে, প্রত্যেকটা জায়গায় আমার ঘোরা, মাত্র 4টে জেলা বাকি, আর বাদবাকি সব জেলা আমার ঘোরা হয়ে গেছে। তো যখন যখন নিউজে দেখি যে এই জায়গায় মারামারি হচ্ছে, এখানে খুন হচ্ছে, এখানে গন্ডগোল হচ্ছে, তখন তখন আমার সেই সব জায়গায় ঘোরার যে স্মৃতিগুলো সেগুলো চোখের সামনে ভেসে ওঠে। যে একটা সময় আমি যখন গিয়েছিলাম তখন কত ভালো ছিল, এখন এরকম হচ্ছে। সব চেনা জায়গা, যেহেতু বাংলাদেশের সব ঘোরা, তো আমার সব চেনা জায়গাগুলো দেখি ভিডিও মারফত, সেখানে ভাঙচুর হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, খারাপ লাগে, অনেক বেশি খারাপ লাগে। আমি মনের দিক থেকে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে গেছিলাম, বাংলাদেশের মানুষদের সঙ্গে জড়িয়ে গেছিলাম, সেহেতু আমার বেশি খারাপ লাগে। জানি না অন্য কারো কোনো কিছু হয় কি না। আর যেহেতু আমার একটা টান ছোটোবেলা থেকে বাংলাদেশের প্রতি আছে, তো আমার আরও বেশি খারাপ লাগে। তারপরেও বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, মানে আপনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, জামাত হন, বিএনপি হন, আওয়ামী লীগ হন, কিংবা এই নতুন যারা দল করছেন কি যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হন, সমর্থক হন, যেই হন, আপনারা প্রত্যেকের পাশে এসে দাঁড়ান। আপনার বাড়ির পাশে যদি কোনো আওয়ামী লীগের নেতা থাকে, আপনি যদি জামাত করে থাকেন, তার বাড়িতে যদি কিছু হয় আপনি গিয়ে তার পাশে দাঁড়ান। বা পাশে যদি জামাত থাকে, আপনি যদি আওয়ামী লীগ হয়ে থাকেন তার পাশে দাঁড়ান, বিএনপি হয়ে আওয়ামী লীগের পাশে দাঁড়ান, আওয়ামী লীগ জামাতের পাশে দাঁড়ান, জামাত বিএনপির পাশে দাঁড়ান। আপনার বাড়ির আশেপাশের পরিবেশটা ঠিক করুন। আপনি যখন একজনের বিপদে পাশে গিয়ে দাঁড়াবেন, আপনার বিপদেও সে পাশে এসে দাঁড়াবে। আপনি যদি দেখলেন পাশের লোক আওয়ামী লীগ করে, তো তার বাড়িতে মারামারি গুন্ডামি হচ্ছে, আপনি দরজা বন্ধ করে রেখে দিলেন, পরবর্তীকালে সেই দুষ্কৃতী তো কারো আপন না, ওরাই আপনাদের বাড়িতে এসে হামলা করতে পারে, তখন কিন্তু তারাও আর আপনাদের কাছে এগিয়ে আসবে না। তো আপনি শুরু করুন, আপনি আগে যান তার কাছে, প্রতিরোধ করুন, এইসব দুষ্কৃতীদের আটকান, এখনও সময় আছে, দেশটাকে ধ্বংস হতে দেবেন না। অনেক খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। এরা যখন পুরো বাংলাদেশ জুড়ে রাজত্ব করবে, তখন আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মহিলা,
আপনি, আপনার সন্তান কেউই সুস্থ থাকবে না, কেউই নিশ্চিন্তে ঘুমোতে পারবে না, কেউই নিরাপদে থাকবে না। আপনার মেয়েটা যখন স্কুলে যাবে, পড়তে যাবে, তখন আপনার চিন্তা হবে যে কেন মেয়েটা ফিরছে না। তো দেশের পরিস্থিতি ঠিক থাকলে কিন্তু এই ভয়গুলো থাকে না, নিশ্চিন্তে ঘুমানো যায়। তাই রাজনৈতিক মতভেদ ভুলে আপনারা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ান। ভোট হবে, ভোট আসবে, ভোট যাবে, নেতা আসবে, নেতা যাবে, কেউ থাকবে, কেউ চলে যাবে, কিন্তু যারা আপনারা বাংলাদেশের নাগরিক, যাদের জন্ম বাংলাদেশে, যাদের মৃত্যু বাংলাদেশে হবে, যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাদেরকে বাংলাদেশকে সুস্থ রাখতে হবে। তারাই পারবেন বাংলাদেশে সুস্থ রাখতে, কারণ ওটা আপনার জন্মভূমি। ওটাকে ভালো রাখলেই আপনারা ভালো থাকবেন। তো আপনারা কোন রাজনৈতিক দল সেটা না দেখে এক এক অপরের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ করুন, আটকান। চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ যারাই আছে তাদেরকে আটকান। পরবর্তীকালে আপনারা আপনার মতন লড়াই করবেন, সে ব্যাপারে আলাদা। রাজনৈতিক লড়াই হবে, সব জায়গায় হয়, সেটা আলাদা জায়গায়। কিন্তু এই যারা সমাজ বিরোধী, তাদেরকে আটকানোর জন্য আপনাদের সবাইকে একসঙ্গে আসতে হবে। এটা আমি ইন্ডিয়াতে বসে একজন ভারতীয় নাগরিক হিসাবে বলছি। আপনাদের দেশ যখন সুস্থ হবে, তারপরেই আমি আপনাদের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক নিয়ে কথা বলবো। আপাতত বাংলাদেশকে সুস্থ করুন। যেতে চাই আপনাদের দেশে, অনেক অনেক বেশি মিস করছি সেই মানুষগুলোকে, যাদের বাড়ি থেকে আমি ঘুরে এসেছি। মানে ভাবলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, সেই সব মানুষগুলোকে আবার দেখতে চাই। প্লিজ, হাত জোর করছি, আপনারা আপনাদের দেশকে সুস্থ রাখুন। যেতে চাই আপনাদের দেশে।